আসসালামু আলাইকুম, শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি RICL TMX স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। স্বাগত জানাবো তাকে। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সরাসরি প্রশ্নে চলে যাই আমরা। আপনার বাবা একজন বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ KM ওবায়দুর রহমান। তিনি 1973 সালে বাংলাদেশের জাতীয় সংসদের সাংসদ ছিলেন আওয়ামী লীগের একজন হয়ে। তারপরে তিনি আবার 75-এর পরবর্তী সময়ে খন্দকার মোশতাকের সাপোর্টে ছিলেন। এরপরে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। তার রাজনৈতিক আদর্শ আসলে কি ছিল এবং তার কোন জিনিসটা আপনি ইনহেরিট করেছেন? হ্যাঁ, আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তৎকালীন সময়ে ছাত্রলীগের নেতা ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন, পরবর্তীকালে আওয়ামী লীগের ওই ক্যাবিনেটে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট মিনিস্টার। আমার বাবা ক্লাস 8-এ থাকতে প্রথম উনি কারাবরণ করেন। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওনার ছোটকাল থেকে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং আপাদমস্তক একজন গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ ছিলেন। এই জন্য আওয়ামী লীগেও ওনার অনেক তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতাদের সাথে ওনার অনেক মত পার্থক্য হয়েছিল। উনি বাকশালকে কখনোই সমর্থন করেননি। উনি মোশতাকের ক্যাবিনেটেও উনি নীতিগতভাবে উনি ওই পুরো প্রসেসটাকেই সমর্থন করেননি। সেই কারণে তৎকালীন সময়ে শেখ মুনি, শেখ পরিবারের অনেক সদস্যদের সাথে ওনার মতভেদ হয়েছিল। উনি চেয়েছিলেন যে পার্টির ভিতরে বাইরে গণতন্ত্র চর্চা হবে, দলে এবং দেশে তো গণতন্ত্রের জন্য ওনারা সংগ্রামী করেছিলেন। তো সেই জায়গা থেকেই কিন্তু আওয়ামী লীগের সাথে ওনার মতভেদটা তৈরি হয়। পরবর্তীকালে একটা প্রেক্ষাপট তৈরি হয় যেখানে 1975-এর 15ই আগস্টের নৃশংস ঘটনার পরে একটা প্রেক্ষাপট তৈরি হয় যেখানে বাংলাদেশে একটি নতুন দলের আবির্ভাব হয়, একটা নতুনভাবে দেশের জন্য কাজ করার সুযোগ হয়। এবং তখনই যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই বিএনপি গঠন করেন, তখন থেকেই আমার বাবা বিএনপিতে যুক্ত ছিলেন আর কি 75 পরবর্তী সময়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। তো সেই এবং তখন থেকে আজ ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি বিএনপির সাথে ছিলেন। ইতিহাসকে তো আমাদের দেশের সমস্যা কি যে রাজনীতিবিদরা তাদের মতো করে ইতিহাস বলার চেষ্টা করে তাদের দিক থেকে। ইতিহাস অনেক গ্রে এরিয়া থাকে, নট এভরিথিং ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং সেই ক্ষেত্রে ইতিহাসবিদরা যখন কোনোদিন এদেশে ইতিহাস লেখার সুযোগ পাবে তখন হয়তো 71, তার আগে 69, তার আগে ভাষা আন্দোলন এবং এখন যে রিসেন্ট ঘটনাগুলো ঘটছে এগুলো ভবিষ্যতে ইতিহাসবিদরা যখন পর্যালোচনা করবে, গবেষণা করবে, তখন হয়তো সঠিক তথ্যগুলো মানুষ জানতে পারবে। বাবার কোন দর্শনটা আপনি ইনহেরিট করেছেন? বাবার আমি নিজেও গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের জন্য করাটা মানে আমার বাবার একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় মানুষের জন্যই করে গেছেন। সেটা মানে অ্যাজ এ ডটার আমি খুবই প্রাউড ফিল করি যে উনি নিজের জন্য কখনোই চিন্তা করেননি, সবসময় মানুষের জন্য করেছেন। চেষ্টা করি আদর্শটাকে ধরে রাখার, মানুষের জন্য করার এবং মানুষের পাশে থাকার। একটু আপনার রাজনৈতিক কর্মকাণ্ডে আসতে চাই। আপনি জাতীয়তাবাদী দল বিএনপির একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সাংগঠনিক সম্পাদক। এবং কিছুদিন আগের ঘটনা যদি বলি যে ফরিদপুরের নগরকান্দায় আপনার যে নির্বাচনী এলাকা, বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের পর আপনার দলীয় পদ স্থগিত করা হয়েছিল। সেই ব্যাপারটি কী ছিল এবং তারপরে আবার আপনি পুরোদমে কাজ করতে পারছেন কিনা? 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের 5ই আগস্টের আগের বাংলাদেশের মধ্যে তো একটা মৌলিক পার্থক্য চলেই আসছে।
তো মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। এলাকায় যেটা ঘটেছে দুঃখজনক, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা 5ই আগস্টের পরপরই ঘটনাটা ঘটেছিল এবং আমরা কিন্তু 15 বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ দ্বারা নির্যাতিত। এই ধরনের লোকজন যারা কিছুদিন আগে আমাদেরকে পিটিয়েছে, মেরেছে, তারাই আবার এখন বিএনপির মধ্যে ঢোকার চেষ্টা করছে, যেটা একেবারে জিরো টলারেন্সে বিএনপি এখন আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার একই কথা বলছেন যে ষড়যন্ত্র চলমান আছে, বহিরাগত দেরকে কোনোভাবেই এখন অ্যালাউ করা যাবে না, নিজের দলকে সংগঠিত করা এটাই আমাদের এখন মূল কাজ। এটাই আমি মনে করি এটাও একটা ষড়যন্ত্রের অংশ ছিল আমার এলাকায় যা হয়েছে। দল একটা ডিসিপ্লিনারি অ্যাকশনে গেছে এবং আমি এটাকে সমর্থন করেছি। পরে দল ইনভেস্টিগেট করে সেটা তুলে নিয়েছে এবং আমি আমার কাজ যথাযথভাবে করছি। আপা, এটা তো নিশ্চয়ই আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেখানে আপনারা দীর্ঘদিন আপনারা স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেননি। সেই জায়গায় আপনাদের দলীয় শৃঙ্খলা বা সাংগঠনিক অবস্থা এখন কি অবস্থায় আছে? আমরা মাঝে মাঝে খবরে দেখতে পাই যে তৃণমূলে অনেক ধরনের বিভেদ রয়েছে, আপনাদের দলের মধ্যেই 3-4টা ভাগ, হয়তো সাধারণ সম্পাদকের এক টিম, হয়তো সভাপতির আরেক টিম। সেই জায়গায় শৃঙ্খলা আনয়নে আপনারা আসলে কি করছেন? দেখুন, বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, এখানে বিভেদ থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। ধরেন যখন কোনো একটা ইউনিটে, উপজেলায়, ইউনিয়নে বা জেলা লেভেলে যখন কাউন্সিল হয় তখন একাধিক প্রার্থী থাকে এবং সেটা আমরা স্বাগত জানাই। নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটা খারাপ কিছু না, আমি এটা পজিটিভলি দেখি। যখন প্রতিযোগিতাটা ওই বিশৃঙ্খলার পর্যায়ে চলে যায় তখন সেটা কাম্য নয়। সেটা তো আছে, সেটা কাম্য নয়। সেই জন্য দল তো খুবই স্ট্রিক্ট অবস্থায় আছে এবং যখনই কোনো ঘটনা শোনা যাচ্ছে তখনই কিন্তু অ্যাকশন আগে নেওয়া হচ্ছে। সেটা পদ স্থগিত করে হোক, বহিষ্কার করে হোক, তাকে একটা ডিসিপ্লিনারি চিঠি দিয়ে হোক, এটা কিন্তু করা হচ্ছে। পরে ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে আসল ঘটনা বের করা হচ্ছে। হয়তো অনেক সময় মিডিয়াতে যেভাবে আসে সেভাবে হয়তো ঘটেও না। হ্যাঁ, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি অনেক ব্যাপার। অনেকে বলে যে মিডিয়া নাকি ওইভাবে প্রকাশও করে না, সত্যিটা নাকি আরো প্রকট। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেক জায়গায় বিভেদ থাকবে। বিভেদটাকে যদি আমাদের নেতাকর্মীদেরও কিন্তু একটা বোধোদয় হতে হবে। মানে আমি বিএনপির কর্মী হিসেবে না, জাস্ট একজন নাগরিক হিসেবে যেটা আমি বুঝি যে একজন রাজনৈতিক দলেরও নেতাকর্মীদের বোধোদয় হতে হবে যে একটা ফ্যাসিবাদের পতনের পরে এত লম্বা একটা সময়, একটা স্বৈরাচারী রাজত্বের পরে যখন একটা দেশ একটা পর্যায়ে এসে পৌঁছেছে, সেখানে মানুষের কিন্তু মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ ভিন্নভাবে চিন্তা করছে, মানুষ রাজনৈতিক কর্মীদেরকে একটা ভিন্ন চরিত্রে দেখতে চায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলেরই নেতাকর্মীরা আরো বেশি সংযত হতে হবে, আরো বেশি রেসপন্সিবল হতে হবে। বিএনপির কর্মী হিসেবে কিন্তু আপনি আজকে আমাকে ডেকেছেন, তাই না? আমি যেহেতু দলকে রিপ্রেজেন্ট করি, আমার দলের মনোভাব, দলের দায়িত্ব কর্তব্য মাথায় রেখে আমার কাজ করতে হবে এবং সেটা প্রত্যেক নেতাকর্মীরই এটা মাথায় রাখা উচিত। আপনার মা শাহেদা উবাইদ, তিনি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন, ডেমোক্রেটিক রিফর্মস পার্টি। সেটার সঙ্গে আপনার কি সম্পর্ক? বিএনপির রাজনীতির সাথে আপনি আছেন, আপনার মা নতুন রাজনৈতিক দল, আপনি কি সেখানে সুইচ করার কথা ভাবছেন কিনা? কি আসলে পুরো প্রক্রিয়া? না, মোটেই না। আমার মা কখনোই বিএনপি করতেন না। উনি একজন স্বাধীনচেতা মানুষ, উনি একজন শিক্ষাবিদ। তো উনি এর আগেও দল গঠন করেছেন, এখন উনি আবার দল গঠন করতে চাচ্ছেন। আমি আসলে এটা ডিটেলসও জানি না, তো আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা হয় না। তো উনি যেহেতু একটা রিটায়ার্ড লাইফ লিড করছেন, তো ওনার যদি দল গঠন করতে ইচ্ছা করে উনি করবেন, এখন এটা ওনার ব্যাপার। আপনার সাপোর্ট আছে তাতে? আমার কোনো কিছুই নাই ওটার মধ্যে, মানে আমার সাপোর্টও নাই, আমি এটাকে কোনো কিছুই মনে করি না। কারণ এটা আমি মনে করি উনি একজন স্বাধীনচেতা মানুষ, ওনার দল গঠন করুক, অর্গানাইজেশন করুক, আমি মনে করি এটা ওনার সময় কাটানোর একটা মাধ্যম। I don't really take it seriously. আপনার কথায় উনি হয়তো একটু ডিমোটিভেটেড হবেন। আমি আমার মাকে সামনাসামনি, আমার মা যদি আমার সামনে বসে থাকতেন আমি একই কথাই বলতাম। বিএনপির বর্তমানে চ্যালেঞ্জগুলো আসলে কি দেখছেন এই সময়ে দাঁড়িয়ে? মানে হাসিনা পরবর্তী বা আওয়ামী লীগ পরবর্তী সময়ে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আমাদের সামনে চলে এসেছে। সেখানে আপনার নতুন দেশ গড়া,
সংস্কার করা, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, দলমত নির্বিশেষে সকলের আস্থা অর্জন করা, ইয়াং জেনারেশনের আস্থা অর্জন করা, অনেকগুলো ব্যাপারই কিন্তু আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো এখন অসুস্থ আছেন, আপনারা সবাই জানেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বে আছেন। উনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু প্রত্যেকটা ঘটনা মোকাবেলা করছেন, প্রত্যেকটা ব্যাপার মোকাবেলা করছেন। আপনি যদি ওনার বক্তব্যগুলো শোনেন, ওনার স্টেটমেন্টগুলো দেখেন, উনি কিন্তু সবাইকেই ধৈর্যশীল হওয়ার কথা বলছেন। সেই ধৈর্যটা কি আমাদের আসলে আপনাদের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX বড় বড় নেতা যারা দেশে আছেন তারা কি দেখাচ্ছেন? আপনারা তো নির্বাচন নিয়ে আসলে বেশ অস্থিরতাই দেখাচ্ছেন মনে হয়। বিএনপি তো একটা গণতান্ত্রিক দল, সবাই সবার মতামত দিবে, সবার বক্তব্যই অস্থির বক্তব্য মনে করে সেটার উপরে, সব বক্তব্যের উপরেই যদি আমরা আমল দেই তাহলে সেটা হবে না। আমাদের মহাসচিব বা আমাদের যারা সিনিয়র পর্যায়ে যারা নেতারা আছেন, তারা আমি মনে করি না কোনো অন্যায্য কথা বলছেন। ওনারা কিন্তু যুক্তিযুক্ত রাজনৈতিক সাংগঠনিক বক্তব্যই দিচ্ছেন। তো বিএনপির চ্যালেঞ্জ হচ্ছে যে বিএনপি আগামী দিনে একটি, যখন আমরা তো নির্বাচনের কথা বলছি, এবং আবার সবাই অনেকে বিএনপিকে ক্রিটিসাইজ করে যে বিএনপি এত আগে নির্বাচনের কথা কেন বলছে। এত আগে না, মানে 16-17 বছর ধরে তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। ইভেন যে ছেলেমেয়েগুলো আন্দোলন করেছে তারাও কিন্তু ঠিকমতো ভোট দিতে পারেনি এতদিন, তো তারাও কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন চায়। তো সেই ক্ষেত্রে একটা নির্বাচনের মাধ্যমে যখন একটি গণতান্ত্রিক সরকার হবে, সেই সরকারের মাধ্যমেই কিন্তু এই নতুন বাংলাদেশি যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করতে হবে। সেই জন্যই কিন্তু কারণ নির্বাচনটা তো সংস্কারের একটা অংশ, যেটা হাসিনা ধ্বংস করে দিয়েছিল। বিএনপি কিন্তু একবারও বলে না যে বিএনপি ক্ষমতায় আসতে চায়। যেই আসুক, যাকে জনগণ গ্রহণ করবে তাকে ভোট দিবে, সেই ভোটটা মানে কাউন্ট হবে, এবং যে সরকারে আসবে সে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সঠিকভাবে। নির্বাচন মানেই তো একটা প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতার মাধ্যমে ক্ষমতায় আসা। আপনারা কাদেরকে আসলে প্রতিপক্ষ মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষ এই মুহূর্তে? অনেক দল আছে, বাম আছে, ডান আছে, মধ্যপন্থী আছে, কিন্তু হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে বিএনপি, আওয়ামী লীগ দুইটা পার্টি ছিল এতদিন। এখন আওয়ামী লীগ কোনো কারণে অ্যাবসেন্ট, হ্যাঁ, কোনো কারণে, মানে কি যে তার নিজের কারণে সে আওয়ামী লীগ এখন আর তাদের অস্তিত্ব এখন আপাতত নেই। সেই ক্ষেত্রে এখন যারা মাঠে আছে তাদেরকে ভোটের মাঠে প্রমাণ করতে হবে যে তারা বিএনপির প্রতিপক্ষ। আমাদের প্রতিপক্ষ আমরা চাই, আমরা বিএনপি কিন্তু চাই একটা লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচনের ইশতেহার ঘোষিত হবে, তখন একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 10 জন ক্যান্ডিডেট থাকে, 10টা পার্টির, তারা সবাই সমানভাবে সমাদৃত, সবাই সমান গুরুত্বের, এবং ভোটের মাঠে প্রমাণিত হবে কে বেশি জনপ্রিয়, কে কম জনপ্রিয়। হ্যাঁ, এখানে প্রতিপক্ষ বলে আমরা কিছু মনে করি না, কারণ আমরা তো একটা ঐক্যের সুরে কথা বলতে চাচ্ছি। এখন আমরা 5ই অগস্টের পরে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে, সাম্যের পক্ষে একটি ঐক্যের সুরে কথা বলতে চাচ্ছি। তো আমরা প্রতিপক্ষ কাউকে ভাবছি না। আমরা ভোটের মাঠে যখন ভোট করবে, আমরা দেখতে চাই যে কারা কারা ভোট করে। তখন উপদেষ্টা নাহিদ এটাও বলেছেন যে বিএনপি আসলে জাতীয় সরকার করতে দেয়নি 5ই আগস্টের পরে, কারণ তারা ক্ষমতা যখন বুঝেছে যে তারাই ক্ষমতায় আসবে নির্বাচন হলে, তখন আসলে তারা চায়নি যে সকল দলের অংশগ্রহণে একটা সরকার হোক। নাহিদরা কি চেয়েছিল সেটা তো আমি জানি না, সে তথ্য আমার কাছে নাই। তো এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? 1.5 দিন অলমোস্ট কিন্তু সরকার ছিল না বাংলাদেশে, তাই না? এখন যেই অরাজকতা হতে পারতো, হ্যাঁ, তার কিছুই কিন্তু হয় নাই বাংলাদেশে, আল্লাহর রহমতে। কারণ বিএনপি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, কিন্তু আমি জানি, ধরেন আমার এলাকার কথা আমি বলতে পারি যে গ্রামে গ্রামে বিএনপির ছেলেরা বা বিএনপির সাধারণ জনগণ, সমর্থকরা পাহারা দিয়েছে যাতে কারো উপরে কোনো আঘাত না আসে। বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি তা না, কিন্তু ওগুলো ছিল একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। যে আওয়ামী লীগ হয়তো সে তার প্রতিবেশীর আক্রমণ করেছিল বা তাকে অত্যাচার করেছিল,
তারা সুযোগ পেয়েছে, পাল্টা আঘাত করে দিয়েছে। এরকম কিছু ঘটনা তো ঘটেনি তা না, কিন্তু বিএনপি কিন্তু খুবই ধৈর্যের সাথে ওই কয়টা দিন কাটিয়েছে, এবং সারা দেশে যেন দেশটা শান্ত থাকে, দেশটা যেন অরাজকতার দিকে না যায়, সেটা কিন্তু বিএনপি এনশিওর করেছে। এটা কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সেই ক্রেডিটটা বিএনপিকে দেওয়া উচিত। নাহিদ যেটা বলছে যে বিএনপি, সেটা তো নাহিদের বলতে হবে নাহিদরা কি চেয়েছিল। ওরা তো নিজেরাই সরকার গঠন করলো, ও নিজেই তো উপদেষ্টা হলো, তাই না? তা এখন ওরা কি জাতীয় সরকার চেয়েছিল? ওরা কি চেয়েছিল? ওরা কয়েকদিন পরে বললো যে প্রেসিডেন্টের কে পদত্যাগ করতে হবে। তাহলে ও প্রেসিডেন্টের আন্ডারে শপথ নিল কেন? চুপ্পুর আন্ডারে কেন তারা তখন বললো না যে আগে চুপ্পুকে যেতে হবে, তারপরে আমরা শপথ নেব? এখন তারাও তো তখন সরকার গঠন করার জন্য, অ্যাডভাইজার হওয়ার জন্য অস্থির হয়ে গেল, ঠিক আছে না? তো এখন সেটা তো সেই ঘটনা তো আমি জানি না, তো সেটা তো ক্লিয়ার করতে হবে আগে, তারপর সব সত্য সামনে আসলে তারপর কথা বলা যাবে, এর আগে কথা বলা কঠিন। ছাত্ররা মানে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে আছেন, অনেকে জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মে আছেন, অনেকে আবার উপদেষ্টাও হয়েছেন যারা একেবারে মেইন ফেস হিসেবে আমরা চিনতাম। তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, খুব শীঘ্রই তারা করবে। সো তাদের সেই রাজনৈতিক দল নিয়ে আপনার অবজারভেশন কি? সেটা কেমন হতে পারে, কতটা জনপ্রিয় হতে পারে? তারা আবার এই আসন্ন নির্বাচন করার কথাও ভাবছে। আমার মনে হয় যে রাজনৈতিক দল গঠন করাতে তো কোনো সমস্যা নেই। জুলাই আগস্টে যারা মাঠে ছিল, একটা নির্বাচন হলো, নির্বাচনের পরে তারা কই যাবে? তাদের পরিচয় কি? তাদের অস্তিত্ব কি? তো তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চায়, ওইটা আমরা ওয়েলকাম করি। এটা আমরা বিএনপিতে সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তো বহু দল থাকবে, আরেকটি দল হবে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। এবং বরঞ্চ দল হলেই এখন যেটা তারা বলতে পারছে, এখন কিন্তু যখন ছাত্র সমাজ কথা বলে বা একজন ছাত্র বা ছাত্রী কথা বলে, তখন কিন্তু দেশবাসী একটা ছাত্র বা ছাত্রীর ইমোশনটাকেই দেখে, তাদের ব্যক্তিগত বার্তা হিসেবেই দেখে। কিন্তু যখন একটি দল গঠন করবে, তখন কিন্তু তাদের মধ্যে আর বাকি যে 50-60টা দল অলরেডি এক্সিস্ট করে তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তখন কিন্তু তাদের রাজনৈতিক দল হিসেবেই কথা বলতে হবে, এবং দেশবাসী, সাংবাদিকরাও কিন্তু তাদেরকে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তাদের স্টেটমেন্টগুলো গ্রহণ করবে। তো সুতরাং দল গঠন করা আমি মনে হয় করলেই তারা, আমার মনে হয় তাদের তারা বুঝতে পারবে মাঠে থাকা, রক্ত দেওয়া, স্লোগান দেওয়া, আন্দোলন করা আর দেশ চালানোর মধ্যে পার্থক্য আছে। দেশ চালাতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। এখন যে ইন্টারিম গভর্নমেন্ট এখন হাড়ে হাড়ে বুঝতেছে একটা দেশকে রাইট ট্র্যাকে এনে ইনস্টিটিউশনগুলোকে ঠিক করা, এটা কিন্তু একটা ইজি জব না। তো ওনারা দল গঠন করুক, আমরা সেটা ওয়েলকাম করি, এবং তারপরেই দেখা যাবে ওনারা কি করেন। শীঘ্রই একটা নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতা আসে, তার সেই সক্ষমতা রাখে যে একেবারে সবকিছু ঠিক করে ফেলা? আমরা তো এই জন্য এখন থেকে কাজ করছি। দেখেন 27 দফা বিএনপি দিয়েছিল 2.5 বছর আগে, তখন হাসিনা তখনও তার শাসন করছে। তো ওই সময়ে আমাদের এই 27 দফাটাকে ওই তৎকালীন সংবাদ মাধ্যম প্রচার করতে দেয় নাই, যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের তখন সব প্রচার বন্ধ ছিল। তারপরে আমরা সব যুগপৎ রাজনৈতিক দলগুলো ছিল, তাদেরকে নিয়ে 31 দফা গঠিত হলো। সেই 31 দফা নিয়ে কিন্তু আমরা প্রতিদিন, আপনারা সংবাদ কভার করেন, আপনারা নিশ্চয়ই জানেন, প্রতিদিন আমরা সারা দেশে 31 দফা নিয়ে যাচ্ছি। আমরা 31 দফা নিয়ে ইন্টারনালি কাজ করছি। প্রত্যেকটা রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রত্যেকটা দফা 31 দফায় আছে, এগুলো নিয়ে কিন্তু ইন্টারনালি বিএনপি বহুদিন ধরে কাজ করছে এবং জনগণের কাছে যাচ্ছে জনগণকে বোঝানোর জন্য। তো সুতরাং আমি মনে করি যে বিএনপি ওয়েল ইকুইপড। বিএনপি এর আগে বহুবার দেশ চালিয়েছে, এবং 15 বছরে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি সেখান থেকেও শিখেছে যে কি না করতে হবে একটি দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো সুতরাং আমি মনে করি যে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, অ্যাটলিস্ট আমরা তো ভুক্তভোগী, আমরা এমন একটি দেশ গড়তে চাই, মানবিক রাষ্ট্র, যেখানে যেই কারণে ছাত্র জনতারা আন্দোলন করেছিল, যে যেখানে স্বচ্ছতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং একটা দুর্নীতিমুক্ত একটা সংসদ থাকবে।
আপা আওয়ামী লীগ যে এখন আসলে মাঠে তো তাদের আসলে কোনো ভিত্তি নেই বা সেই শক্তি সামর্থ্য বা মুখ দেখানোর মতো মুখ কোনোটাই হয়তো তাদের এই মুহূর্তে নেই, কিন্তু তারা অনলাইনে বেশ অ্যাক্টিভ। আমরা দেখেছি যে শেখ হাসিনা ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে একটা অডিও বার্তাও দিয়েছেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। আবার তারা নানা ধরনের প্রোপাগান্ডা থেকে শুরু করে সবকিছুই তারা চালাচ্ছে। সেই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখেন? তাদেরকে অদূর ভবিষ্যতে রাজনীতি করার কোনো ম্যান্ডেট থাকতে পারে বাংলাদেশে? কোনো উপায়ে তারা কি এই নির্বাচনেও আসতে পারে? তাদের তো ওদের দেউলিয়াত্ব প্রকাশ পাচ্ছে। ওনার নেতারাই তো ওনাকে অন করছে না, হাসিনাকে। আর কোনো উপায় নাই দেখে তারা হয়তো সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে কথা বলার। এবং এখানে আমি হাসিনা এবং আরও যারা পালিয়ে আছে ভারতে, এটাকে ভারতেরও দায় নিতে হবে। বিকজ কয়েকদিন আগে কিন্তু ভারতে একজন প্রতিনিধি এসেছিল, খুব সম্ভবত সেক্রেটারি, এসে বলে গেছে, ফরেন সেক্রেটারি, তখন যে মিটিংটা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সাথে, তারপরে তাদের কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমাদের সরকার তুলেছিল। তখন ওরা বলেছিল যে এরকম আর হবে না, কিন্তু তারপরেও কিন্তু হাসিনা চালিয়ে যাচ্ছে তার কথা। তো এখন এখানে ভারতকেও দায় নিতে হবে যে কেন তাদের মাটিতে বসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX, সে এখানে এই কথাগুলো বলছে এবং ওখানে বসে তার কথা বলার কি স্ট্যাটাসে হাসিনা আছে ওখানে, বা অন্য নেতারা যারাই ওখানে পালিয়ে আছে কি স্ট্যাটাসে ওখানে পালিয়ে আছে, ভারতকে সেটার দায় নিতে হবে, সেটা পরিষ্কার করতে হবে। সুতরাং আমি মনে করি যে এইটা দেশের মানুষ সিরিয়াসলি একেবারেই নিচ্ছে না। শেখ হাসিনার যে ছাত্র সমাজের উদ্দেশ্যে উনি কি বক্তব্য রাখবে? ছাত্র সমাজই তো 32 নম্বর গুড়িয়ে দিল। উনি নিজেই, ওনার পিতা একবার 15ই আগস্টে নৃশংসভাবে হত্যা হয়েছে, উনি সেকেন্ড টাইম ওনার পিতাকে হত্যা করেছে। তার সকল নেতাকর্মী যাদেরকে সে ব্যবহার করেছে লুটপাট করতে, মারতে, ধরতে, খুন করতে, এদেরকে রেখে সে পালিয়ে গেছে। এটা কেমন নেতা, কেমন নেত্রী? তো সুতরাং ওনার শেখ হাসিনা বা তাদের কোনো কথাবার্তায় যে বাংলাদেশবাসী এখন সিরিয়াসলি নেয়, আমার মনে হয় তাদের কামব্যাক করার কোনো সম্ভাবনা দেখতে পান অদূর ভবিষ্যতে? সেটা সময় বলে দিবে। বাট এখন তো কামব্যাক করার কোনো সম্ভাবনা আমি দেখি না। তারা যদি ওই একেবারে মানে ওই জেট সাবান দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে অন্য কোনো ফর্মে আসার চেষ্টা করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এই সহসা কামব্যাকের কোনো সম্ভাবনা আমি দেখি না। জনাব তারেক রহমানের দেশে ফেরায় কি কি ব্যারিয়ার্স রয়েছে, আসলে কি কি বাধা? ওনার যখন সময় হবে উনি আসবেন। উনি চাচ্ছেন যে অলৌকিকভাবে ওনার কেসগুলো উঠিয়ে না নেওয়া হোক, যেভাবে শেখ হাসিনা যেটা 2008-9 সালে করেছিল ক্ষমতা আসার পরে, বা ইভেন ইউনূস সাহেবও উনি যখন উপদেষ্টা হলেন, উনি ওটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল, কেসগুলো ওনার নিজের কেসগুলো স্কোয়াশ করে দেওয়া হলো। সেটা হয়তো লিগ্যাল, কিন্তু উনি চাচ্ছেন, আর ওনার নামে তো প্রচুর মামলা, তো উনি চেয়েছেন, চেয়ারম্যান সাহেব চাচ্ছেন যে ওনার একটা মানে লিগ্যাল প্রসেসটা এক্সস্ট করে ঠিক মতোই সব মামলাগুলাতে উনি খারিজ পাক। কারণ যেহেতু উনি নিরপরাধ, উনি নির্দোষ, এগুলো প্রত্যেকটার প্রতিহিংসামূলক মামলা। তো তারপরে একটা সঠিক সময়ে উনি দেশে ফিরবেন। মানে সঠিক সময় কি দলের বিচারে সঠিক সময়? যেটা দলের বিচারে, দেশের বিচারে, ওনার নিজের পারিবারিক বিচারে, সবকিছুই তো মানুষ কনসিডার করে, তাই না? ওকে, শেষ প্রশ্ন আপা, আপনি নিশ্চয়ই নির্বাচন করবেন, আসন্ন নির্বাচন যে আসছে, মানুষের সঙ্গে কিভাবে আসলে আপনারা ইন্টারঅ্যাক্ট করছেন? কারণ এখন তো অনেক কিছু বদলে গেছে 16 বছরে। ইন্টারনেট এখন অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। এখন শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ না, বড় একটা ফেসবুক স্ট্যাটাসও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই জায়গায় জনসংযোগে কি কি পরিবর্তন আপনারাও নিয়ে এসেছেন আপনাদের কাজের মাধ্যমে? না, আমরা তো অবশ্যই সামাজিক গণমাধ্যমটাকে অনেক বেশি করে ব্যবহার করা, ওটা সুযোগটা নেওয়ার চেষ্টা করছে বিএনপি নেতাকর্মীরা, যারা বিভিন্নভাবে। এবং তাছাড়াও জনগণের কাছাকাছি যাওয়াটাও প্রয়োজন আছে, কারণ মেট্রোপলিটন সিটিগুলোতে হয়তো আপনার ফেসবুকটা অনেক বেশি প্রমিনেন্ট, কিন্তু প্রান্তিক যেই জায়গাগুলো আছে, গ্রামের যে সেগুলোতে আপনার সশরীরে যাওয়াটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমাদের দেশে কিন্তু মহিলা ভোটার বেশি, এবং এই মহিলা ভোটারের বেশিরভাগই বসবাস করে গ্রামাঞ্চলে। তো সেই কারণে আমি মনে করি যে তাদের কাছাকাছি যাওয়া, সশরীরে যাওয়াটাও গুরুত্বপূর্ণ, যেটা আমাদের নেতাকর্মীরা যাচ্ছে।
যেটা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করছি, আমি নির্বাচনী এলাকায় যাই বা বিভিন্ন জায়গায় যাই, সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার অনেক জায়গায় যেতে হয়, তো আমি সেটা করছি। এবং আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াটাকে একটা পজিটিভ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছি, নট আ নেগেটিভ প্ল্যাটফর্ম। একটা নেগেটিভ ক্যাম্পেইন, পজিটিভ ক্যাম্পেইন, বিএনপির আদর্শ তুলে ধরা, বিএনপি কী করবে সেটা তুলে ধরা, পজিটিভ কাজগুলো তুলে ধরা, যাতে মানুষ ইন্সপায়ার হয়, সেই কাজগুলো কিন্তু বিএনপি করছে। আপনার কি মনে হয় যে তরুণ প্রজন্মের কতটা সাপোর্ট আছে বিএনপির প্রতি? তরুণ প্রজন্মের সাপোর্ট তো আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও বিএনপিরও সচেষ্ট হচ্ছে আরও বেশি সাপোর্টটা বাড়ানোর জন্য। কারণ এই জন্যই আমাদের 31 দফার কথা বারবার তোতা পাখির মতো বলি কেন আমরা, কারণ ওখানে ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষা, এগুলো নিয়ে খুব পরিষ্কারভাবে আমাদের বক্তব্য আছে। এবং যে কারণে আজকে ইয়াং জেনারেশন ফ্রাস্ট্রেটেড গত 10-15 বছর, যে আপনার চাকরি বলেন, কারাপশন বলেন, আপনার বৈষম্য বলেন, বিভিন্ন কারণে তো ইয়াং জেনারেশন ফ্রাস্ট্রেটেড। তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করছে বিএনপি খুব ডিরেক্টলি, এবং আমি মনে করি সেটাতে আরও বিএনপি ইয়াং জেনারেশনের কাছাকাছি চলে যাচ্ছে। এবং বিএনপিতেও কিন্তু অনেক ইউথ আছে, তারাও কিন্তু নতুন প্রজন্মকে প্রাধান্য দিয়ে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আবারও নিশ্চয়ই দেখা হবে স্ট্রেট কাট প্রশ্ন নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, আবার কথা হবে।